আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা আইএসটিকিউবির চ্যাপ্টার 4 লার্ন করছিলাম। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছি ব্ল্যাক বক্স টেস্ট টেকনিক নিয়ে। আজকের ভিডিওতে আমরা লার্ন করব চ্যাপ্টার 4 থেকেই হোয়াইট বক্স টেস্ট টেকনিক নিয়ে। ফরচুনেটলি এই হোয়াইট বক্স টেস্ট টেকনিকটা তুলনামূলক ব্ল্যাক বক্স টেস্ট টেকনিক থেকে ইজি এবং এখান থেকে আমাদের এক্সামে K2 লেভেলের কোশ্চেন আসে। তার মানে আপনাকে প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে অ্যাপ্লাই করে অ্যান্সার দিতে হবে না। আপনার যদি কনসেপ্টটা ভালো করে বোঝা থাকে বা জানা থাকে তাহলে খুব ইজিলি আপনারা এটার অ্যান্সার দিতে পারবেন। সো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো এখানে আমি মেনশন করেছি অ্যাপ্লাইং হোয়াইট বক্স টেস্ট টেকনিক্স আর নট রিকোয়ার ফর দ্য আইএসটিকিউবি সিটিএফএল এক্সাম। আপনাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। দেয়ার আর টু টাইপস অফ হোয়াইট বক্স টেস্ট টেকনিক। এই টু টাইপস শুধু আইএসটিকিউবি সিটিএফএল এর এক্সামের জন্যই প্রয়োজন। আদার টাইপস অফ হোয়াইট বক্স টেস্ট টেকনিক রয়েছে যেগুলো আমাদের এই মুহূর্তে আইএসটিকিউবি এক্সাম দেওয়ার জন্য জানার প্রয়োজন নেই। আইএসটিকিউবির জন্য আমাদের জানা দরকার স্টেটমেন্ট টেস্টিং এবং ব্রাঞ্চ টেস্টিং, এবং ফরচুনেটলি এই দুইটাও ক্লোজলি একটা আরেকটার সাথে রিলেটেড। একটি যদি আপনি বুঝতে পারেন আরেকটা খুব ইজিলি বুঝে যাবেন। এখানে একটি কোড রয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন, প্রিভিয়াসলি আমরা এটা নিয়ে অল্প বিস্তর আলোচনা করেছিলাম। হোয়াইট বক্স টেস্ট টেকনিকগুলো করার জন্য আপনাকে অবশ্যই কোডিং রিলেটেড নলেজ লাগবে। মোস্ট অফ দ্য কেসেসে ইউনিট টেস্টিংয়ের জন্য আমরা এই হোয়াইট বক্স টেস্ট টেকনিকটা করি। বোথ স্ট্যাটিক এবং ডাইনামিক দুই ক্ষেত্রেই আমরা এই হোয়াইট বক্স টেস্ট টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। এখানে একটা সিম্পল কোড রয়েছে, জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ইফ ইউজার নট লগ ইন, দেন আমাদেরকে একটা লগ ইন বাটন শো করবে, এলস ইউজার নেম শো করবে। সিম্পল একটা কোড। সো আপনি যদি এই ইফ আর এলসটা না বোঝেন বা এই পার্টিকুলার জিনিসটা একটা অ্যাঙ্কার ভ্যালু সেটা আসলে কি সেটা যদি না বোঝেন তাহলে তো আপনি এই টেস্টটা করতে পারবেন না। আজকের চ্যাপ্টারটা লার্ন করার জন্য আমি এই পার্টিকুলার কোড ব্লকটা ইউজ করব, বাট টেনশনের কোনোই কারণ নেই। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। যাদের একদমই কোডিং নলেজ নেই তারাও খুব ইজিলি এটা বুঝে যাবেন। সো এখানে বলা হচ্ছে যে ক্যালকুলেট প্রাইস, এটা একটা ফাংশন। এটা দুইটি ভ্যালু নেয়। বুল মানে হলো বুলিয়ান ভ্যালু, তার মানে এখানে যেই ভ্যালুটা নেবে সেই ভ্যালুগুলো হয় ট্রু অথবা ফলস হবে। বুলিয়ান মানে হলো শুধু ট্রু এবং ফলস। তারপরে এই ফাংশনের মধ্যে বা মেথডের মধ্যে চলে আসবে। এখানে এসে ইফ বাংলা ভাষায় যদি ইজ কোন মানে এই কোণের ভ্যালুটা যদি ট্রু হয়, এভাবে করে কোডটা লেখার মানে হলো এটার ভ্যালু যদি ট্রু হয় তাহলে সে ভেতরে ঢুকবে। এলস বা আদারওয়াইজ যদি ট্রু না হয়, ফলস হতে পারে। ট্রু আর ফলস ছাড়া যেহেতু আর কিছু হবে না, তাহলে পরবর্তী ব্লকে চলে যাবে। আবার এই ব্লকে যখন ঢুকবে তখন ইফ হ্যাজ সলভস মানে এইটার ভ্যালু যদি ট্রু হয় তাহলে এই নেক্সট ব্লকে ঢুকবে, আদারওয়াইজ সে সরাসরি এলস ব্লকে চলে যাবে। স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এই যে কোড, এখানে মেইন বোঝার যে টপিক হলো হোয়াইট বক্স টেস্ট টেকনিকে সেটা হলো স্টেটমেন্ট কি বা ব্রাঞ্চটা আসলে কি। স্টেটমেন্ট হলো এনি এক্সিকিউটেবল আইটেম। আচ্ছা, আরও কঠিন হয়ে গেল। এক্সিকিউটেবল আইটেম মানে কি? মানে যেই জিনিসটা আমাকে কোনো একটা ক্যালকুলেশন করে বা কোনো একটা ভ্যালু প্রোভাইড করে বা কোনো একটা ফাংশনালিটি দেয়, এইটাকে একটা এক্সিকিউটেবল স্টেটমেন্ট বলে। আমাদের এক্সাম্পলে যদি আমরা ধরি, এখানে কি কি এক্সিকিউটেবল স্টেটমেন্ট রয়েছে? দুইটা। এই দুইটা হলো আমার এক্সিকিউটেবল স্টেটমেন্ট। আর এই যে এইটা কি ইফ আর এলস, এগুলোকে বলা হয় হলো কন্ডিশনস। মানে পার্টিকুলার কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলেই এই এক্সিকিউটেবল স্টেটমেন্টের কাছে আসবে, এবং এই এক্সিকিউটেবল স্টেটমেন্টটি আমাদের মূলত কোনো একটা পার্টিকুলার ভ্যালু বা ফাংশনালিটি প্রোভাইড করে। সোজা কথায় বলতে গেলে যেই কোডটা আমাদেরকে কোনো একটা ভ্যালু বা ফাংশনালিটি প্রোভাইড করে সেটা হলো এক্সিকিউটেবল স্টেটমেন্টস। আর আদার্স আনুষাঙ্গিক যে কোডগুলো রয়েছে যেগুলো ডিরেক্টলি আমাদেরকে কোনো ভ্যালু প্রোভাইড করে না, কোনো ক্যালকুলেশন করে না, সেগুলো কিন্তু এক্সিকিউটেবল স্টেটমেন্টস না, সেগুলো আদার স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্টস। স্টিল এখন পর্যন্ত এই কোডিং জিনিসটা যাদের কাছে টাফ মনে হচ্ছে তাদের জন্য আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম। এটাও সেম একটা কোডের যে স্টেটমেন্টগুলো রয়েছে বা এক্সিকিউটেবল স্টেটমেন্টগুলো রয়েছে এইটাকে রিপ্রেজেন্ট করে। কিভাবে? ধরুন এই যে এইখানে
এখানে আমাদের প্রথমে যে ফাংশনটা রয়েছে এটা হলো এই স্টার্ট, এবং এইখানে যেই ব্লু কালারের মার্কিংগুলো রয়েছে বা শেপগুলো রয়েছে এগুলো হলো এক একটা এক্সিকিউটেবল কোড। তাহলে এই কন্ট্রোল ফ্লো ডায়াগ্রামটাকে যদি আমরা কোডের সাথে চিন্তা করি, সেম ওয়েতে এটা হলো আমাদেরকে ডিসিশন দেয় বা কোন রাস্তায় যাবে বা কোন পথ ফলো করবে। তাহলে এই সেম ওয়েতে ট্রু অ্যান্ড ফলস, এবং সেম ওয়েতে এখানেও ট্রু অথবা ফলস। চলুন আমরা এই কন্ট্রোল ফ্লো ডায়াগ্রামটা দিয়ে স্টেটমেন্ট কভারেজ বোঝা ট্রাই করি। স্টেটমেন্ট টেস্টিংয়ের আমাদের মূল যে উদ্দেশ্য থাকে তা হলো যে কয়টা এক্সিকিউটেবল স্টেটমেন্ট রয়েছে এগুলোকে এক্সারসাইজ করা বা এগুলোকে টাচ করা, এগুলোকে ইউটিলাইজ করা অ্যাটলিস্ট একবার করে। যতগুলো স্টেটমেন্ট রয়েছে, যেমন আমাদের এই এক্সাম্পলে 2টা স্টেটমেন্ট রয়েছে, এই 2টা স্টেটমেন্টকে অ্যাটলিস্ট একবার করে যদি আমি টাচ করি তাহলে আমরা 100% স্টেটমেন্ট কভারেজ পেয়ে যাব। তাহলে আমাদের টেস্ট কেসগুলো কেমন হবে? আমরা স্টার্ট করলাম, আমরা একটা কন্ডিশনে চলে আসলাম সেম অ্যাজ আমাদের কোডের মতো। এই কন্ডিশনে 2টা অ্যান্সার থাকতে পারে, একটা ট্রু আর একটা ফলস। আমরা যদি ফলস চুজ করি তাহলে আমরা 50% ডিসকাউন্ট পাবো এবং আমরা আলটিমেটলি এন্ডে চলে আসব। তার মানে আমাদের এই স্টেটমেন্টটা কভারেজ হয়ে গেল, 50% কভারেজ আমরা পেয়ে গেলাম। দেন অ্যাগেইন আমরা স্টার্ট করব, আমাদের যদি কন্ডিশন ট্রু দিই বা কন্ডিশন ট্রু দিয়ে আমরা টেস্ট কেসটা প্রিপেয়ার করব, এবং তারপরে আমরা আরও একটা কন্ডিশন আছে সেটা চেক করলাম। চেক করে আমরা নেক্সট যেই স্টেটমেন্ট রয়েছে এক্সিকিউটেবল স্টেটমেন্ট সেখানে চলে গেলাম। তাহলে আমরা বাকি 50%ও কভারেজ হয়ে গেল, যেহেতু মাত্র 2টাই স্টেটমেন্ট রয়েছে। এই যে এই ফ্লোটা গেলে আমরা আরেকটা স্টেটমেন্টে চলে যাব। এখানে একটা বিষয় লক্ষণীয়, 100% স্টেটমেন্ট কভারেজের জন্য আপনাকে সবগুলো পাথ বা সবগুলো রাস্তা কভার করার কোনো প্রয়োজন নেই। যেমন এখানে আমার একটি পাথ রয়েছে, রাস্তা রয়েছে, যেটা কন্ডিশনাল চেঞ্জের কারণে এই হ্যাশ সস এটার কন্ডিশন চেঞ্জের কারণে যদি ফলসের দিকে যেত, গিয়ে এন্ডের দিকে আসতো, তাহলে কিন্তু এখানে আমার কোনো স্টেটমেন্ট ছিল না বা এক্সিকিউটেবল কোড ছিল না যেটা আসলে কোনো একটা কাজ করে। শুধু এই এক রাস্তাতেই আমার কাজ করে এমন একটা এক্সিকিউটেবল কোড আছে। সো আমাদের এই রাস্তাটাতে ফলসের যে রাস্তা, এখানে গিয়ে আসলে কোনো লাভ হতো না। এখানে না গিয়েও আমরা 100% স্টেটমেন্ট কভারেজটা পেয়ে গেলাম। মূল কথা, যতগুলো কোড আছে সবগুলোকে টাচ করার জন্য আমরা যেই টেস্ট কেসগুলো লিখব সেগুলো দিয়েই 100% স্টেটমেন্ট কভারেজ হবে। তাহলে স্টেটমেন্ট কভারেজ নিয়ে আমাদের কিছু মনে রাখার মতো জিনিস, এক্সারসাইজ এক্সিকিউটেবল স্টেটমেন্ট ইন দ্য কোড, মানে কোডের ভিতরেই যেই পার্টটা এক্সিকিউটেবল স্টেটমেন্ট আমরা জানলাম যেটা কোনো কাজ করে সেটাকেই স্টেটমেন্ট কভারেজ হোয়াইট বক্স টেস্টিং বলে। Coverage is measured as the number of statement exercised by the test divided by the total number of executable statement। মানে ওই তো সেটাই যে আপনার যে টেস্ট কেস রয়েছে, সাপোজ আপনার 5টা এক্সিকিউটেবল স্টেটমেন্ট রয়েছে, আপনার যে টেস্ট কেস দেওয়া হলো সেই টেস্ট কেসের মধ্যে 3টা স্টেটমেন্ট কভার করে বা এক্সিকিউটেবল কোড কভার করে, তাহলে আপনার টোটাল স্টেটমেন্ট 5টা, আপনার টেস্ট কেস কভার করছে 3টা, তাহলে আপনি 60% কভারেজ পেলেন আপনার টেস্ট কেসের মাধ্যমে। আইএসটিকিউবিতে এই ধরনের কোশ্চেনই থাকে, মূলত এরকম একটা দিয়ে দিল, হয়তো একটা কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম দিতে পারে অথবা একটা কোড দিতে পারে। মোস্ট অফ দ্য কেসেসে কোড দেয় না, কন্ট্রোল ফ্লো ডায়াগ্রামই দিতে পারে এবং আপনাকে কোশ্চেনটা করতে পারে। আপনাকে বের করতে হবে যে এই পার্টিকুলার টেস্ট কেস দিয়ে আমার কত পার্সেন্ট স্টেটমেন্ট কভারেজ হলো। Use control flow diagram to visualize the control flow of the code. So কোডের যে ভিজুয়ালাইজেশন বা সেম জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারি কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম দিয়ে। এক্সারসাইজিং এ স্টেটমেন্ট ডাজ নট গ্যারান্টি দ্যাট ইট ডাজ নট হ্যাভ এনি ডিফেক্টস, মানে স্টেটমেন্টস কভারেজ যদি আমরা করিও 100% স্টেটমেন্ট কভারেজও যদি আমরা পাই, তারপরেও আমাদেরকে এনশিওর করে না আমাদের কোডে কোনো ডিফেক্ট নেই, যদিও আমরা একদম কোড লেভেলে টেস্টটা করছি। কারণ এখানে অনেক ফ্যাক্টর থাকতে পারে, পার্টিকুলার কোনো ভ্যালু বা এমন কোনো স্পেশাল ভ্যালু যেটা আমাদের ডিফেক্ট তৈরি করতে পারে। সো হোয়াইট বক্স একদম কোড লেভেলে, একদম এক্সিকিউটেবল কোড লেভেলে টেস্ট করেও এই গ্যারান্টি আমরা 100% দিতে পারছি না যে আমাদের সিস্টেমে কোনো ডিফেক্ট নেই। এরপর চলে আসি ব্রাঞ্চ টেস্টিংয়ে। স্টেটমেন্ট কভারেজ যদি বুঝে থাকেন, ব্রাঞ্চ একদম সোজা পানির মতন। এই যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলোই হলো এক একটা ব্রাঞ্চ। স্টেটমেন্টকে কভার করার জন্য
যেই শাখাগুলো রয়েছে বা স্টেটমেন্ট ছাড়াও যেই শাখাগুলো রয়েছে, যেই রাস্তা দিয়ে আমরা ট্রাভেল করতে পারি, এগুলোই হলো এক একটা ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে শাখা, ডিরেক্ট বাংলা। সেম এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে একটা বিষয় মনে রাখার মতো, 100% ব্রাঞ্চ কভারেজ রিকোয়ার অল ব্রাঞ্চ আর এক্সারসাইজড। আমাদের 100% স্টেটমেন্টে কি ছিল, শুধু আমাদের এই পার্টিকুলার কোড ব্লক স্টেটমেন্টগুলো কভারেজ হলেই 100% হয়ে যেত, আমাদের এই পার্টিকুলার ব্রাঞ্চটায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ব্রাঞ্চ কভারেজের কথা যখন বলবে, তখন আমাদেরকে সবগুলো শাখা বা রাস্তা বা রুটের মধ্যেই চলাচল করে 100% কভারেজটা নিয়ে আসতে হবে। ব্রাঞ্চটা আসলে কি? ব্রাঞ্চটা হলো ট্রান্সফার অফ কন্ট্রোল। কার কাছে এখন কন্ট্রোলটা আছে, কে এখন কাজটা করবে, এই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করাটাই হলো ব্রাঞ্চ ট্রান্সফার বা কন্ট্রোল ট্রান্সফার। যেমন স্টার্টে আছি, স্টার্ট নেক্সট ওর কাছে দিয়ে দিল, এটা একটা কন্ডিশন। কন্ডিশনের কাছে এখন কন্ট্রোল আছে, কন্ডিশন এখন ভ্যালু নিয়ে দেখে সে অনুযায়ী সে ডিসিশন নিয়ে ট্রু এর কাছে পাঠাবে না ফলসের কাছে পাঠাবে। ধরুন ফলসের কাছে পাঠালো, ফলস এসে আমার এই পার্টিকুলার এক্সিকিউটেবল স্টেটমেন্টের কাছে দিয়ে দিল। এক্সিকিউট হওয়ার পরে দেন এই পার্টিকুলার ব্লকটা এন্ডের কাছে কন্ট্রোল করার জন্য ফ্লোটা পাঠিয়ে দিল। এন্ডের কাছে কন্ট্রোল করার মতো কিছুই নেই, সিস্টেমটা শেষ হয়ে গেল। আবার সেম ওয়েতে এই কন্ডিশনালের কাছে কন্ট্রোলটা আসলো, কন্ট্রোলটা ইউজ করে সে ট্রু ইউজ করে এখানে পাঠালো। এখানে এবার আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে, তার কাছে কন্ট্রোলটা এখন চলে গেল। তার কাছে ট্রু এরও একটা কন্ট্রোল আছে, ফলসেরও একটা কন্ট্রোল আছে। সে প্রপার ভ্যালু ইউটিলাইজ করে কোন পাথে পাঠাবে বা কোন ব্রাঞ্চে পাঠাবে সেইটা ডিসাইড করে। সো ব্রাঞ্চ আসলে কিছুই না, এই একটা স্টেটমেন্ট থেকে বা একটা পার্ট থেকে আরেকটা পার্টে পাঠানোর যে রাস্তা, ট্রান্সফার কন্ট্রোলটা একজন থেকে আরেকজন কাছে ট্রান্সফার করার যে রাস্তা, এটাই হলো ব্রাঞ্চেস। ডায়মন্ড শেপ টাইপের যেই শেপটা রয়েছে, এগুলোকে বলা হয় হলো ডিসিশন পয়েন্ট বা কন্ডিশনাল পয়েন্ট। কন্ডিশনালের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসে আমাদের দুইটা আউটকাম থাকতে পারে। ডিসিশন মানে কন্ডিশনালগুলো সাধারণত হয়ই হলো ট্রু ফলস, সত্য মিথ্যা, এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য। সো কন্ডিশনাল যে পয়েন্টগুলো রয়েছে তার মূলত দুইটাই আউটকাম হয়। হ্যাঁ, কন্ডিশনালের দুইটার বেশিরও আউটকাম হয়, ডিফারেন্ট টাইপের একটা কন্ডিশনাল আছে, আমরা সেটা একটু পরে দেখব। তাহলে আমাদের যে স্টেটমেন্টস কাভারেজ ছিল সেই অনুযায়ী আমরা যদি বলি যে ফর এক্সাম্পল যে এখানে 100% স্টেটমেন্ট কাভারেজ যদি হয়, তাহলে সেইটা যদি আমরা 100% ব্রাঞ্চ কাভারেজ করতে চাই, আর কয়টা এক্সট্রা টেস্ট কেস লাগবে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বলে ফেলতে পারি আর একটা টেস্ট কেস হলেই আমার 100% ব্রাঞ্চ কাভারেজ হয়ে যাবে। এই যে এক্সট্রা একটা যদি টেস্ট কেস আমরা পাই, তাহলে আমাদের 100% ব্রাঞ্চ কাভারেজ হয়ে যাবে। সো একটু আগে আমি যেটা বললাম যে ব্রাঞ্চেস হলো ট্রান্সফার অফ কন্ট্রোল। কন্ট্রোল এখন কার কাছে যাবে, এইটার ডিসিশনের একটা রাস্তা। দুই ধরনের কন্ট্রোল অফ ট্রান্সফার রয়েছে, একটা হলো কন্ডিশনাল আর একটা হলো আনকন্ডিশনাল। এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, এটা একটা আনকন্ডিশনাল, মানে এখানে কোনো কন্ডিশন নেই। আনকন্ডিশনালের ক্ষেত্রে ম্যাক্সিমাম সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিংয়ের ক্ষেত্রেই এটা সিকোয়েন্সিয়ালি উপর থেকে নিচের দিকে যায়। মানে প্রথমে এটা হবে, কোনো রকম কোনো কন্ডিশন নেই, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে, দেন এটা হবে। আর কন্ডিশনালটা কেমন, এই যে যেখানে ট্রু ফলসের একটা বিষয় রয়েছে এবং তার উপরে ডিফাইন হয়ে আমাদের কোন রাস্তায় যাবে সেটা ডিফাইন হয়, ইফ অ্যান্ড এলস। আরও একটা কন্ডিশনাল রয়েছে যেটাকে আরও একটা কন্ডিশনাল ট্রান্সফার কন্ট্রোল বলে, সেটা হলো সুইচ। এটা অনেকটা ইফ আর এলসের মতোই কাজ করে, বাট এইখানে নির্দিষ্ট ট্রু ফলসের উপরে বেস করে না, বা একটা দুইটা কন্ডিশন না। যখন অনেক কমপ্লেক্স এরকম ইফ এলস যদি অথবা থাকে, তাহলে সেটা কেস দিয়ে হ্যান্ডেল করা হয়। কেসের এখানে যে ভ্যালুটা প্রোভাইড করা হয়, সেই ভ্যালুটা যেই কেসের সাথে ম্যাচ করবে ওই পার্টিকুলার স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এবং ব্রেক যদি দেয়া থাকে, তার মানে এতটুকু স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পরে এটা কোড থেকে বের হয়ে যাবে। আর যদি ব্রেক না দেওয়া থাকে, তাহলে সে হয়তো পরবর্তীতে যাবে, ডিপেন্ডস অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা এত কমপ্লেক্স, এটা এত বোঝার দরকার নেই, জাস্ট জানানোর জন্য এখানে জানালাম। এক্সামে এটার খুব বেশি গুরুত্ব নেই। তাহলে এখন কোশ্চেন আসতে পারে, ধরুন আমাকে এরকম একটা কোড দিয়ে বললো যে এখানে কয়টা টেস্ট কেস লাগবে 100% স্টেটমেন্ট কাভারেজের জন্য। তাহলে আমার এখানে স্টেটমেন্ট কয়টা রয়েছে, এই যে কনসোলে কিছু, কনসোল রাইট লাইন মানে হলো আমাদের যে ব্ল্যাক উইন্ডো কমান্ড লাইন, সেখানে কিছু একটা লেখা আসবে, বা আমাদের কনসোলে আইডির কনসোলে কিছু একটা লেখা আসবে। তাহলে এইটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট এবং এইটা আরেকটা স্টেটমেন্ট। সো আমাকে তিনটা যেহেতু স্টেটমেন্ট, 100% স্টেটমেন্ট কাভারেজের জন্য আমাকে
3টা টেস্ট কেস লিখতে হবে। ব্রাঞ্চের জন্যও কিন্তু সেম, কারণ এটা একটা আলাদা ব্রাঞ্চ, ট্রু ফলসের মতো। এটা একটা আলাদা ব্রাঞ্চ, আলাদা জায়গায় যাচ্ছে। সো এখানে আসলো, এখান থেকে এসে ডিসিশন, এটা হলো আমার ডিসিশন পয়েন্ট, যেটা ট্রু ফলস ছাড়াও মাল্টিপল ট্রু ফলসের মতন বিহেভ করতে পারে ভ্যালুর উপরে বেস করে। ও এখান থেকে এখানেও পাঠাতে পারে, এখানেও পাঠাতে পারে এবং এখানেও পাঠাতে পারে। সো সুইচ কন্ট্রোল ফ্লো কন্ডিশন যখন থাকে তখন যে কয়টা স্টেটমেন্ট কাভারেজের জন্য আপনার টেস্ট কেস লাগবে, ব্রাঞ্চ কাভারেজের জন্য সেম পরিমাণ টেস্ট কেসই আপনার লাগবে। এখানে ব্রাঞ্চ কাভারেজের কিছু ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এক্সারসাইজ দ্য ব্রাঞ্চ ইন দ্য টেস্ট অবজেক্ট, মানে যে কটা রাস্তা আছে সবগুলো রাস্তাকেই এক্সারসাইজ করবে। কাভারেজ ইজ মেজার্ড অ্যাজ দ্য নাম্বার অফ ব্রাঞ্চেস এক্সারসাইজ বাই টেস্ট ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ ব্রাঞ্চেস। 100% ব্রাঞ্চ কাভারেজ গ্যারান্টি 100% স্টেটমেন্ট কাভারেজ। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সেম অ্যাজ আমাদের স্টেট ট্রানজিশনের মতন, ব্ল্যাক বক্সের স্টেট ট্রানজিশনের মতন, যে 100% স্টেট কাভারেজ আমাদেরকে 100% ট্রানজিশন কাভারেজ প্রোভাইড করে না, কিন্তু ভ্যালিড ট্রানজিশন আমাদের 100% স্টেট কাভারেজ প্রোভাইড করে। এটাও সেম, ব্রাঞ্চ কাভারেজ আমাদের 100% স্টেটমেন্ট কাভারেজ প্রোভাইড করে, কিন্তু 100% স্টেটমেন্ট কাভারেজ করলে আমরা কিন্তু এটা ইনশিওর করে বলতে পারি না বা 100% ব্রাঞ্চ কাভারেজ হয়ে গেছে। এক্সারসাইজ এ ব্রাঞ্চ ডাজ নট গ্যারান্টি দ্যাট ইট ডাজ নট হ্যাভ এনি ডিফেক্টস। একই ওয়েতে আমাদের এটা 100% গ্যারান্টি দেয় না। নাও কোশ্চেন হলো বেনিফিটস অফ হোয়াইট বক্স টেস্ট টেকনিক। বেনিফিটসটা আসলে কি? মূলত যখন আমাদের কোডটা একদম ইউনিট লেভেলে থাকে, 2-1টা পার্ট ডেভেলপ করা হয়েছে, এই ধরনের সিনারিওতে আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি যখন আমাদের এন্ড টু এন্ড বা ব্ল্যাক বক্স টেস্টিং করার মতন সিচুয়েশন তৈরি হয়নি। আবার ক্রিটিক্যাল সিস্টেম যেগুলো রয়েছে, সবগুলো কোড, যতগুলো কোড রয়েছে সব কিছু টাচ হলো কিনা, কাভার হলো কিনা, এই জিনিসটা জানা বা মেজার করার জন্য হোয়াইট বক্স টেস্ট টেকনিকের কোনো বিকল্প নেই। আমরা এটা ডাইনামিক ওয়েতেও করতে পারি, ইভেন স্ট্যাটিক ওয়েতে কোড রিভিউয়ের মাধ্যমেও আমরা এটা বুঝতে পারি যে আসলে আমাদের কি টেস্ট কেস তৈরি করতে হবে, ইভেন ব্ল্যাক বক্স টেস্টিংয়ের জন্য। এবার চলুন কিছু এক্সাম স্টাইল এক্সাম্পল দেখা যাক, তাহলে টপিকটা আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমাদের একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা আমরা একটু দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাকুরেটলি ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট কাভারেজ অ্যান্ড ব্রাঞ্চ কাভারেজ। আচ্ছা, আমরা যে জিনিস লার্ন করলাম একটু মাথায় নিয়ে আসা ট্রাই করি। কি রিলেশন রয়েছে স্টেটমেন্ট কাভারেজ আর ব্রাঞ্চ কাভারেজের মধ্যে? একটা রিলেশনশিপ আমরা রিকল করতে পারি। 100% ব্রাঞ্চ কাভারেজ যদি আমরা করতে পারি তাহলে আমরা বাই ডিফল্ট বলতে পারি 100% স্টেটমেন্ট কাভারেজ হয়ে গেছে। আবার উল্টাটাও সত্য যে 100% স্টেটমেন্ট কাভারেজ 100% ব্রাঞ্চ কাভারেজ এনশিওর করে না। এটা ছাড়া আর তেমন কোনো রিলেশনশিপ নাই। তাহলে আমরা এবার অ্যান্সারগুলো একটু দেখি। তো কোশ্চেন পড়ার পরে আমরা একটু রিকল করা ট্রাই করব, ওই টপিক নিয়ে দেন আমরা অ্যান্সার করা ট্রাই করব। So statement coverage focus on executing code statements while branch covering focus on testing decision outcomes. না, এই জিনিসটা আসলে তা না। স্টেটমেন্ট কাভারেজ স্টেটমেন্ট করে আর ব্রাঞ্চ কাভারেজ আউটকাম করে, বিষয়টা তা না। 100% ব্রাঞ্চ কাভারেজ অটোমেটিকলি ইমপ্লাইজ 100% স্টেটমেন্ট কাভারেজ। হ্যাঁ, এইটা আমরা একটু আগে রিকল করলাম। আচ্ছা, উল্টাটা কি? 100% স্টেটমেন্ট কাভারেজ অটোমেটিকলি ইমপ্লাইজ 100% ব্রাঞ্চ কাভারেজ। না, এটা আসলে না, এই কথাটা সত্য। আচ্ছা, আরও কিছু আছে কিনা দেখি। স্টেটমেন্ট কাভার ইজ কনসিডার্স এ সাবসেট অফ ব্রাঞ্চ কাভারেজ। সেট সাবসেটের বিষয় না, দুইটা টোটালি ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট বিষয়, বাট একটা আরেকটার একটা করলে আরেকটা হয়ে যায়, এই বিষয়টা তাদের দুইজনের মধ্যে মিল আছে। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার বি হওয়া উচিত। চলুন অ্যান্সারটা আমরা দেখি। হ্যাঁ, correct answer আমাদের B. Branch coverage submerged statement coverage. It means that any set of test case achieve 100% branch coverage also achieve 100% statement coverage, but not vice versa, মানে উল্টাটা না। এই যেখানে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আমি একটা সোর্স থেকে নিয়েছি এবং ওই সোর্সে এটা ইউডিমির একটা পেইড কোর্স। আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না এই কোর্সের, ডিউ টু কপিরাইট রেস্ট্রিকশন। যতটুকু সম্ভব আমি শুধু ততটুকু দেখাচ্ছি। এবং ইউডিমিতে আপনারা যদি এই ধরনের পেইড কোর্স কেনেন যেখানে এক্সাম স্টাইল রয়েছে, কোশ্চেন রয়েছে, সেখানে আপনারা এরকম এআই এর অ্যাসিস্ট্যান্ট পাবেন এবং আপনারা এআই এর কাছ থেকে আরও ভালো করে জিনিসগুলো জানতে পারবেন। যদি পসিবল হয়, অপশন থাকে, আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউডিমিতে এরকম খুঁজলে 4-5টাই পাবেন যেখানে অনেক শুধু কোশ্চেন নিয়ে কথা বলা হচ্ছে,
প্র্যাকটিসের জন্য ওইরকম একটা কোর্স আপনারা কিনুন, সবগুলোই ভালো, একটাও খারাপ না। কেনার সময় রিভিউ, রেটিং, কয়জন ইউজার রিভিউ করেছে এগুলো দেখে ম্যাক্সিমাম যেটা সেটা কিনলেই আপনারা পারেন। আমি এখানে পার্টিকুলারলি কোনো কোর্সের কথা বলছি না। দেন নেক্সট আমাদের একটা কোশ্চেন আছে, ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ব্রাঞ্চ টেস্টিং টু কোড রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম। আচ্ছা দেখুন, কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম কিন্তু আমাদেরকে এক্সামে দিয়ে দিতে পারে। কোশ্চেনটা কি, হাউ মেনি কভারেজ আইটেম ইউ নিড টু টেস্ট। আচ্ছা দেখুন, এখানে বলা হচ্ছে কোশ্চেনটা একটু ট্রিকি, ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ব্রাঞ্চ টেস্টিং টু কোড রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং ডায়াগ্রাম, মানে আপনি ব্রাঞ্চ টেস্টিং করতে চাচ্ছেন। আর কোশ্চেনটা কি, হাউ মেনি কভারেজ আইটেম, এখানে কিন্তু বলে না হাউ মেনি টেস্ট কেসেস, বলতে পারতো, ওইটাও বলতে পারতো, বাট এখানে কাভারেজ আইটেম বলেছে। কাভারেজ আইটেমগুলা যখন ব্রাঞ্চ টেস্টিংয়ের কথা আমরা বলবো তখন তার কাভারেজ আইটেম হলো তার পাথগুলো বা ব্রাঞ্চেসগুলো, যেমন এগুলা হলো এক একটা পাথ বা ব্রাঞ্চেস। আর যদি আমরা স্টেটমেন্ট কাভারেজের কথা বলি, ধরুন এখানে একটা স্টেটমেন্ট আছে, এখানে একটা স্টেটমেন্ট আছে, এখানে একটা স্টেটমেন্ট আছে, তাহলে স্টেটমেন্ট কাভারেজের কথা যখন বলা হয় তখন তার কাভারেজ আইটেমগুলো এই পার্টিকুলার স্টেটমেন্ট। এখানে কিন্তু ব্রাঞ্চ টেস্টিংয়ের কথা বলা হচ্ছে, মানে প্রতিটা ব্রাঞ্চই হলো একটা করে কাভারেজ আইটেম। তাহলে আমাদের কয়টা আছে টোটাল, 1 2 3 4 5 6, তার মানে এইটা আমার কারেক্ট অ্যান্সার হবে। যদি এখানে আমাকে বলতো যে হাউ মেনি কাভারেজ আইটেম ডু ইউ নিড টু টেস্ট ইন কেস অফ স্টেটমেন্ট টেস্টিং বা স্টেটমেন্ট কাভারেজের জন্য, তাহলে আমাদের হয়তো 1টা 2টা 3টা, অ্যান্সার হয়তো 3টা। আচ্ছা যাই হোক, আমরা দেখি অ্যান্সারটা আসলে কি আছে। হ্যাঁ, অ্যান্সার হলো 6, এবং এআই এখানে কিছু অ্যাসিস্ট করে বলে দিয়েছে যে কেন আসলে এই অ্যান্সারটা কারেক্ট। একটু দেখি কি লিখেছে এআই। দ্য ব্রাঞ্চ টেস্ট ইজ কাভারেজ আইটেম আর ব্রাঞ্চেস, যেটা আমি বললাম যে ব্রাঞ্চ টেস্টের কথাই যখন বলবে তখন তার কাভারেজ আইটেম হলো ব্রাঞ্চ, আর স্টেটমেন্টের কাভারেজ আইটেম হলো স্টেটমেন্ট। স্ট্রেট ফরওয়ার্ড কথা একটু ঘুরিয়ে পিছিয়ে বললে আসলে আমাদের কনফিউশন করার জন্যই কথাগুলো ঘুরিয়ে পিছিয়ে বলা। এ ব্রাঞ্চ ইজ এ ট্রান্সফার অফ কন্ট্রোল, এটা ব্রাঞ্চ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, বাট মুদ্রা কথা হলো এইটাই, ব্রাঞ্চ হলো কাভারেজ আইটেম হলো ব্রাঞ্চ টেস্টিংয়ের জন্য ব্রাঞ্চেসগুলা। নেক্সট কোশ্চেনে চলে যাই, হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ হোয়াইট বক্স টেস্টিং when dealing with vague or incomplete software specification? আমি একটু আগে কি বলেছিলাম একদম আমাদের টিউটোরিয়ালের লাস্টের দিকে, যে সুবিধা আসলে কি, যখন আমাদের সিস্টেমটা রেডি না, আমাদের সিস্টেম স্টিল কমপ্লিট না, ইউনিট লেভেলে ডেভেলপমেন্ট হয়েছে, এন্ড টু এন্ড হয়নি, তখন আমরা এই হোয়াইট বক্স টেস্টিংয়ের মাধ্যমে সেখান থেকে ইররগুলো বা প্রবলেমগুলো খুঁজে বের করতে পারি। আচ্ছা, এটার উপরে বেস করে এই নলেজটা আমরা আমাদের মেমোরিতে নিয়ে আসলাম না, এবার অ্যান্সারের সাথে মিলাই। It enables tester to identify defect based on the internal working of the software. Okay, true. It confirms that the user interface missed user expectation. Code coverage actually user interface এর কোনো গুরুত্বই নাই। It ensures that the system performance meet the benchmark criteria. বেঞ্চমার্কের সাথে হোয়াইট বক্স টেস্টিং এর দূর দূরান্ত দিয়ে কোনো সম্পর্কই নাই। কোড কিভাবে লেখা হচ্ছে, সেটা কেমন পারফর্ম করবে, শুধু একটা ইউনিটের উপরে বেস করে সেটা আসলে জানার কোনো ওয়েই নাই। ইট গ্যারান্টিজ দ্যাট অল ইউজার রিকোয়ারমেন্টস আর কারেক্টলি ইমপ্লিমেন্টেড। না, আমরা যখন কোনো একটা স্ট্যাটিক টেস্ট হোক বা ডাইনামিক হোক, আমরা যখন হোয়াইট বক্স টেস্টিং করি, আমরা যখন কোডটা দেখি, কোডের ভিতরে যেই জিনিসটুকু আছে এইটা ঠিক আছে কি না, সবগুলো স্টেটমেন্ট কাভারেজ করলে আমার কাভারেজ হচ্ছে কিনা আমার টেস্ট কেসের মাধ্যমে, বা কীভাবে কাভার করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখি। রিকোয়ারমেন্টে ভুল আছে কিনা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী ছিল সেইটা প্রপারলি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, এইটা কিন্তু আমরা এই জায়গায় চেক করি না। সো আমাদের 1 নাম্বার হলো কারেক্ট অ্যান্সার। দেখি আমরা, হ্যাঁ 1 নাম্বার হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে যদিও এআই কিছু এক্সপ্লেনেশন দেয়নি, বাট চাইলে আমরা এক্সপ্লেন দিস ফার্দারে ক্লিক করে আমরা এআই জেনারেটেড অ্যান্সারটা পেতে পারি। দেন কোশ্চেন, ইন ব্রাঞ্চ টেস্টিং, এই ব্রাঞ্চ কথাটা শুনি, ব্রাঞ্চের জিনিসপাতি একটু মাথায় নিয়ে আসি, ব্রাঞ্চ কী করে না করে, কী আশয় বিষয়। হোয়াট ডাজ অ্যাচিভিং 100% ব্রাঞ্চ কাভারেজ এনশিওর অ্যাবাউট কন্ডিশনাল ব্রাঞ্চ? আচ্ছা, ব্রাঞ্চ কাভারেজের কথা বলা হচ্ছে, মানে যতগুলো ব্রাঞ্চ পাথ আছে সেটার কথা বলা হচ্ছে, এবং 100% ব্রাঞ্চ কাভারেজের জন্য মানে কন্ডিশনাল ব্রাঞ্চের ক্ষেত্রে 100% কাভারেজটা কি মিন করে? কন্ডিশনাল হোক আনকন্ডিশনাল হোক, 100% কাভারেজ মানে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো কাভার হতে হবে, সোজা কথা। অ্যান্সারগুলো মিলাই। দ্যাট অল কন্ডিশনাল ব্রাঞ্চেস আর এক্সিকিউটেড উইথ ট্রু আউটকামস অনলি।
না কন্ডিশনাল, আচ্ছা কন্ডিশনাল এখানে বলার কারণে মানে এক্সামে একটু করার রিজন হলো যে কন্ডিশনালের ক্ষেত্রে তো ট্রু আর ফলস দুইটা পাথ থাকে, আর আনকন্ডিশনালের ক্ষেত্রে মাত্র একটাই পাথ থাকে, উপর থেকে 1/1 যেতে থাকে, আর কন্ডিশনালে একটা পর্যায়ে এসে লেফট অথবা রাইটে ট্রু আর ফলসের দিকে যায়। কিন্তু কন্ডিশনালি ব্রাঞ্চ টেস্টিংয়ে কি আমরা শুধু ট্রু কন্ডিশনই দেখি? না, 100% কাভারেজের জন্য আমাদেরকে ফলস পাথও যেতে হবে, যতগুলো ব্রাঞ্চ আছে এই ফলসেও যেতে হবে, এই ট্রুথ দিকেও যেতে হবে। সো আসলে কন্ডিশনাল আনকন্ডিশনাল ওইটা টোটালি কনফিউজ করার জন্য দেয়া, না এটা নট ট্রু। দ্যাট ইচ কন্ডিশনাল ব্রাঞ্চ ইজ এক্সিকিউটেড উইথ বোথ ট্রু অ্যান্ড ফলস আউটকাম। এটা কারেক্ট মনে হচ্ছে, তারপরেও বাকিগুলো যাই। দ্যাট কন্ডিশনাল ব্রাঞ্চেস আর এক্সিকিউটেড মোর ফ্রিকুয়েন্টলি দেন আনকন্ডিশনাল ব্রাঞ্চেস, মানে এটা কোনো রিলেশনই নাই, কথা একদম টোটালি উল্টাপাল্টা। দ্যাট কন্ডিশনাল ব্রাঞ্চেস হুইচ লুপস আর নট রিকোয়ার্ড টু বি টেস্টেড, লুপসের কোনো কথাই কিন্তু আমরা কন্ডিশনাল আনকন্ডিশনালে বলি নাই, আমরা ইফ এলস অ্যান্ড সুইচের কথা বলেছি। লুপস কোডিংয়ের ডিফারেন্ট একটা টপিক, ওইটার সাথে কন্ডিশনাল আনকন্ডিশনালের কোনো রিলেশন নাই। সো আমাদের কারেক্ট অ্যান্সার হলো নাম্বার বি। চলুন আমরা অ্যান্সার দেখি। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার আমাদের নাম্বার বি। নেক্সট কোশ্চেন একটা আছে, you find a potential defect during white box testing. Which of the following piece of information would be most valuable with reporting the defect? মানে ডিফেক্ট পেয়েছেন হোয়াইট বক্সের ক্ষেত্রে, কোন টেকনিকে পেয়েছেন ডাজন্ট ম্যাটার, বাট আপনি যখন ডিফেক্টটা রিপোর্ট করবেন তখন কোন জিনিসটা আপনার বেশি লক্ষ্য রাখতে হবে বা কোনটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন। ডিটেল স্টেপ বাই স্টেপ অন হাউ টু রিপ্রোডিউস দ্য ইস্যুস ফ্রম এ ইউজার পার্সপেক্টিভ। ইউজার পার্সপেক্টিভে কোডের সাথে কোনো রিলেশন নাই, ইউজার কোডে কী আছে জানি না, ইউজার আউটসাইডে কী আছে, উপর হাই লেভেল পার্সপেক্টিভ থেকে যে আমি কিছু একটা করতে চাই, করতে পারছি কিনা, কোড এটা কীভাবে সলিউশন করেছে, একটা প্রবলেম হাজারভাবে ইমপ্লিমেন্ট করা যায়, হাজারভাবে সলিউশন করা যায়, তার সাথে ইউজারের কোনো রিলেশনই নাই। সো এটা একটা টোটালি ভেগ ইনফরমেশন। দ্য স্পেসিফিক লাইন অফ কোড হোয়ার দ্য ইরর লাইকলি টু বি অকার। হ্যাঁ, অবভিয়াসলি আমরা যেহেতু কোড লেভেলে যাচ্ছি, আমাদের স্পেসিফিক লাইন অফ কোড মানে ওই পার্টিকুলার স্টেটমেন্টে অথবা ব্রাঞ্চের ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি। সিমস কারেক্ট। তারপরে বাকিগুলো দেখি। এ সাজেশন ফর অ্যানাদার টেস্টিং টেকনিক টু কনফার্ম দ্য বাগ। না, অন্য কোনো টেকনিক আসলে সাজেশনের এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু, অলরেডি আমি বাগ পেয়ে গেছি, তাহলে আমি আরও কেন অন্য আরেকটা টেকনিক সাজেস্ট করব আরও বাগ খোঁজার জন্য, বাগ তো আমি অলরেডি পেয়ে গেছি। তো এটাও না। অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য ডিফেক্ট প্রায়োরিটি বেসড অন দ্য ইউজার রিকোয়ারমেন্ট। ইউজার রিকোয়ারমেন্টের সাথে এর কোনো রিলেশন নেই, কারণ হোয়াইট বক্স টেস্টিংয়ে ইউজার রিকোয়ারমেন্ট কী ছিল বা ভুলভাবে ইমপ্লিমেন্ট হলো কি না এটা আসলে খুব কমই দেখা হয়, যে জিনিসটা ইমপ্লিমেন্ট করা হলো ওইটা ঠিক আছে কিনা এইটা দেখা হয়। সো নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখি আমরা আমাদের অ্যান্সার। হ্যাঁ, নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য স্পেসিফিক লাইন অফ কোড হোয়ার দ্য ইরর লাইকলি অকার্স। নেক্সট একটা আছে, এটা আমরা পড়ি। Why might 100% statement coverage not be sufficient for ensuring the correctness of decision logic in the code? কেন সাফিসিয়েন্ট না? 100% স্টেটমেন্ট কাভারেজ স্টিল আমার সাফিসিয়েন্ট না কেন? কেন? কারণ 100% স্টেটমেন্ট কাভারেজ কিন্তু আমার 100% ব্রাঞ্চ কাভারেজ ইনশিওর করে না। এই ধরনের কোনো অ্যান্সার আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। বিকজ ইট ডাজ নট নেসেসারিলি ইনক্লুড এক্সিকিউশন অফ অল ডিসিশন আউটকাম অর ব্রাঞ্চেস। এটা মোর কারেক্ট মনে হচ্ছে। বিকজ ইট ফোকাস সোললি অন দ্য কোয়ালিটি অফ টেস্ট রাদার দেন দেয়ার কোয়ান্টিটি। কোনো রিলেশনশিপ নাই। বিকজ ইট ইজ অনলি কনসার্ন উইথ দ্য এক্সিকিউশন অফ স্টেটমেন্ট উইদিন লুপস। লুপসেরও কোনো কাহিনী আমার হোয়াইট বক্সে নাই, আছে ইফ এলস কন্ডিশন এবং সুইচ কেস। বিকজ ইট গ্যারান্টি দ্যাট অল ইনপুট কম্বিনেশন হ্যাভ বিন টেস্টেড। না, এটার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, অবভিয়াসলি যতগুলো ইনপুট দিয়েছি সেটাই তো টেস্ট হয়েছে, কিন্তু এইটার সাথে আসলে 100% স্টেটমেন্ট বা ব্রাঞ্চ কাভারেজের কোনো রিলেশন নাই। সো নাম্বার এ হলো আমার কাছে কারেক্ট মনে হচ্ছে। দেখি আমরা অ্যান্সারে কী বলে। রাইট। হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ অ্যাচিভিং 100% ব্রাঞ্চ কাভারেজ? ব্রাঞ্চ কাভারেজের লিমিটেশন কী আছে 100% ব্রাঞ্চ কাভারেজের জন্য? ওকে, আমরা একটু দেখি। ইট ক্যান বি লিড টু অ্যান ইনফিনিট লুপ। লুপের কোনো কথাই নেই, অ্যাগেইন বাদ। ইট রিকোয়ার্স অ্যান এক্সেসিভ নাম্বার অফ টেস্ট কেসেস। না, টেস্ট কেসের সাথে এর কোনো রিলেশনশিপ নাই। ইট ডাজ নট গ্যারান্টি দ্য ডিটেকশন অফ অল ডিফেক্টস স্পেশালি দোজ রিকোয়ারিং স্পেসিফিক পাথ এক্সিকিউশন। পাথ মানেই তো ব্রাঞ্চ, এটা মনে হচ্ছে মোর কারেক্ট। ইট ইজ অনলি টেস্টেড দ্য ফাংশনালিটি অফ দ্য কোড আন্ডার নর্মাল অপারেশন কন্ডিশনস। না, এরকম কোনো কিছু না। তার মানে নাম্বার সি হলো আমার কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সটে কী আছে আমরা একটু দেখি। Which of the following statements best describe why white box test technique may not detect defects on omission? এখন এই omission কথার মানেটা অনেকে নাও জানতে পারেন,
আর নর্মালি আপনি যদি রিমোট এক্সাম দেন বা সেন্টারে গিয়ে দেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ যদি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে এরকম কঠিন ওয়ার্ড আপনাদের নাও আসতে পারে, বাট স্টিল আমরা একটু জানি অমিশনটা কি। অমিশন ইজ সামথিং দ্যাট শুড বি দেয়ার বাট ইজ মিসিং, মানে কোনো একটা জিনিস রিকোয়ারমেন্টে ছিল, এটা এখানে আসার কথা ছিল কিন্তু যেটা মিসিং আছে। তার মানে কি কোশ্চেনটা তাহলে কি দাঁড়ায়, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব হোয়াই হোয়াইট বক্স টেস্টিং মে নট ডিটেক্ট অমিশনস, মানে যেই জিনিসটা নাই থাকার কথা ছিল এইটার লিমিটেশন আসলে কি। লিমিটেশন যদি আমরা বলি বিকজ ইট ফোকাস অন টেস্টিং দ্য অ্যাপ্লিকেশন ফ্রম এন এক্সটার্নাল পার্সপেক্টিভ, না হোয়াইট বক্স টোটালি ইন্টারনাল জিনিস। বিকজ ইট ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ দ্য ভ্যালিডেশন অফ ইউজার রিকোয়ারমেন্টস, না ইউজার রিকোয়ারমেন্টস ভ্যালিডেট করা হোয়াইট বক্সের মেন উদ্দেশ্য না। এই কারণেই তো অমিশনগুলো আমরা ধরতে পারবো না। বিকজ ইট ইজ বেসিস টেস্ট অন দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সফটওয়্যার নট অন দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফিক। হ্যাঁ, এইটা হলো কারেক্ট, রিকোয়ারমেন্টের উপরে আসলে আমরা করি না। এই কারণে কোনো কিছু যদি অমিশনের মধ্যে পড়ে যায়, মানে রিকোয়ারমেন্টে থাকার কথা ছিল ইমপ্লিমেন্ট হয় নাই, ওইটা হোয়াইট বক্সে ধরা পড়ার কোনো চান্স নাই বা খুব টাফ। বিকজ ইট ইজ অনলি অ্যাপ্লাই টু ডাইনামিক টেস্টিং টেকনিক্স অ্যান্ড নট স্ট্যাটিক টেস্টিং, না এটার সাথে কোনো রিলেশনশিপ নাই। সো কারেক্ট অ্যান্সার হলো নাম্বার সি। দেখি, হ্যাঁ কারেক্ট অ্যান্সার হলো নাম্বার সি। আচ্ছা, লাস্ট আমরা আরেকটা দেখব। ইউ হ্যাভ এ টেস্ট সুইট দ্যাট অ্যাচিভ 90% স্টেটমেন্ট কাভারেজ। কোনো একটা মানে টেস্ট সুইট টেস্টিংয়ের যে কেস আছে সে সবগুলোকে একসাথে মিলিয়ে তো আমরা জেনেছিলাম টেস্ট সুইট বলে, যেটা 90% স্টেটমেন্ট কাভারেজ করে অন এ পিস অফ কোড। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। 90% স্টেটমেন্ট কাভারেজ করে মানে কি, 10% স্টেটমেন্ট কাভারেজ হয় নাই, এটা ছাড়া আর কি, আর তেমন কিছু নাই, মাথায় তো আমার এটাই আসে। দেখি অ্যান্সার মিলিয়ে। ইউ হ্যাভ ডেফিনেটলি টেস্টেড 45% পসিবল ডিসিশন আউটকাম, না ডেফিনেটলি কীভাবে কি এই 45% করেছি এর গ্যারান্টি কে দিল। At least 90% of the executable statement in the code have not been exercised by test, না 90% তো করাই হয়েছে, আমার কোশ্চেনই তো বলে দিল। That's guarantee that you have covered 90% of potential defects in the code, না আমি যে 90% স্টেটমেন্ট কাভারেজ করলাম, 100% স্টেটমেন্ট কাভারেজে যদি করি 100% ডিফেক্ট আমি দূর করেছি এটা বলতে পারবো না, ডিটেক্ট করেছি বলতে পারবো না। তাহলে 90% দিয়ে 90% হয়েছে এটা তো বলা অনেক দূরের কথা। এটা বোথ স্টেটমেন্ট এবং ব্রাঞ্চ কাভারেজের জন্য 100% কাভারেজ হলেও আমরা 100% ডিফেক্টলেস বলতে পারি না। তাহলে লাস্টে অ্যাটলিস্ট 10% অফ দ্য এক্সিকিউটেবল স্টেটমেন্ট ইন দ্য কোড হ্যাভ নট বিন এক্সারসাইজড বাই ইয়োর টেস্ট, এটাই কারেক্ট অ্যান্সার। 90% হয়েছে মানে 10% হয়নি, সহজ হিসাব। ওকে, হ্যাঁ এটাই হলো কারেক্ট অ্যান্সার ছিল। তাহলে এই হোয়াইট বক্স টেস্টিংয়ে আমরা কি জানলাম, আমরা স্টেটমেন্ট টেস্টিং সম্পর্কে জানলাম, ব্রাঞ্চ টেস্টিং সম্পর্কে জানলাম, এবং ব্রাঞ্চ কাভারেজ আর স্টেটমেন্ট কাভারেজের মধ্যে রিলেশনশিপ বা এদের মধ্যে পার্থক্য কী এটা জানলাম। হোয়াইট বক্স টেস্টিং এখানেই শেষ। যদি আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি একটু বড় হয়েছে কারণ আমি ফুল হোয়াইট বক্স টেস্ট টেকনিকটা একটা ভিডিওতে কভার করতে চেয়েছিলাম, কারণ সিম্পল টপিক, এক্সাম্পলগুলো দেখালাম 9টা, এই জন্য একটু সময় লাগলো, আদারওয়াইজ খুব বেশি সময় লাগে না এই চ্যাপ্টারে। K2 লেভেলের কোশ্চেন থাকবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন। ইউটিউব অ্যালগোরিদমের জন্য চ্যানেলটি ঘুরে আসবেন। ISTQBর সবগুলো চ্যাপ্টারের উপরে ভিডিও করছি, সেগুলো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। যারা কিউএসিতে আগ্রহী বা যারা ISTQB এক্সাম দিতে আগ্রহী বা যারা কিউএ অলরেডি প্রফেশনে আছে বাট জিনিসগুলো একটু ঝালাই পালাই করে নিতে চায় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিওর টপিক হবে হলো এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং, এটা চ্যাপ্টার 4-এর আরেকটা টপিক। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।